কারো পাহাড়, কারো সমুদ্র, কারো বা জঙ্গল ঘুরতে ভালো লাগে, আবার কারো ধর্মক্ষেত্র কিংবা ঐতিহাসিক ক্ষেত্র ঘুরতেও ভালো লাগে। তবে এতগুলোর মধ্যে মনে হয় এটা সত্য যে কোনো নির্দিষ্ট ধরনের পর্যটন স্থল সবসময় সবার ঘুরতে ভালো লাগে। মাঝে মাঝে স্বাদ পরিবর্তন করাটা জীবনের কেবল ধর্ম নয়, অনিবার্য। তাই আমিও সেই অনিবার্যতাকে মেনে নিয়ে ধর্মক্ষেত্র ছেড়ে স্বাদ পরিবর্তনের জন্য বেরিয়ে পড়লাম কোনো এক ঐতিহাসিক স্থানের সন্ধানে। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের চন্দ্রকেতুগড়েতে। এই চন্দ্রকেতুগড় হলো পশ্চিমবঙ্গের একটা অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থল। আজ থেকে প্রায় 2500 বছর আগে চন্দ্রকেতুগড়ে একটি সভ্যতা গড়ে উঠেছিল। তবে কালের নিয়মে তা ধ্বংস হয়ে গিয়ে মাটি চাপা পড়ে যায়। স্বাধীনতার কিছু বছর পর সেখানে খনন কার্য চালিয়ে মাটির তলা থেকে উদ্ধার করা হয় চন্দ্রকেতুগড়কে। ধারণা করা হয় যে চন্দ্রকেতুগড়ের সভ্যতা মোটামুটি প্রাগ মৌর্য যুগ থেকে শুঙ্গ কুষাণ যুগ, গুপ্ত যুগ, পাল ও সেন যুগ পর্যন্ত টিকে ছিল। অর্থাৎ খ্রিস্টপূর্ব 400 বা 600 শতক থেকে 1250 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানকার সভ্যতা টিকে ছিল। আজকে এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শোনাবো এই চন্দ্রকেতুগড়ের ইতিহাস, আর দেখাবো এই চন্দ্রকেতুগড়ের ধ্বংসপ্রাপ্ত সভ্যতা। সুতরাং সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর আমি শ্যামসুন্দর, আমার সাথে দেখতে থাকুন শ্রী ব্লগ। প্রথমেই বলি, আপনারা চন্দ্রকেতুগড় যাবেন কী করে? যদি আপনারা কলকাতার দিক থেকে এই চন্দ্রকেতুগড়ে আসতে চান তাহলে শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে বারাসাতের উপর দিয়ে আপনাকে আসতে হবে হাড়োয়া রোড স্টেশন। এছাড়াও যদি আপনারা হাসনাবাদের দিক থেকে আসেন তাহলেও আপনাদেরকে শিয়ালদাগামী বা বারাসাতগামী ট্রেন ধরে এই হাড়োয়া স্টেশনে আসতে হবে। হাড়োয়া স্টেশনে এসে আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে এসে যে দিকটা শিয়ালদহের দিক আছে সেই দিক দিয়ে বাইরে বের হতে হবে। বাইরে বের হলেই আপনারা অটো বা টোটো দেখতে পাবেন। সেখান থেকে অটো বা টোটো ধরে আপনারা চন্দ্রকেতুগড়ে পৌঁছে যেতে পারেন। আর এখান থেকে চন্দ্রকেতুগড়ের দূরত্ব 4.5 কিমি, আর অটোতে ভাড়া লাগে 12 টাকা। এছাড়াও বারাসাত চাপাডালি থেকে বাসে করে বেড়াচাপা বাসস্ট্যান্ড, বেড়াচাপা বাসস্ট্যান্ড থেকে 1 মিনিটের হাঁটা পথে পড়বে চন্দ্রকেতুগড়। বাসে সময় লাগে 1 ঘন্টা। চলুন প্রধান গেট দিয়ে চন্দ্রকেতুগড়ের ভিতরে প্রবেশ করি। চন্দ্রকেতুগড়ের ভিতরে আমি এখন প্রবেশ করে গেলাম। আর চন্দ্রকেতুগড়ে প্রবেশের জন্য কোনো টিকিট মূল্য লাগে না, এবং মোটামুটি দিনের যে কোনো সময়ই আপনি এখানে আসতে পারেন। সারাদিনই এখানে খোলা থাকে। চন্দ্রকেতুগড়ে প্রবেশ করলে বাঁদিকেই পড়বে 2টি সাইনবোর্ড। একটা সাইনবোর্ডে লেখা আছে এই জায়গাটা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সুরক্ষিত ও সংরক্ষিত সেই বিষয়টি, এবং আর একটা সাইনবোর্ডে লেখা আছে এই জায়গার সংক্ষিপ্ত ইতিহাস। চন্দ্রকেতুগড়ের এই যে সংরক্ষিত এলাকা, এটা ঘোরার জন্য একটা রাস্তা করা আছে, সরু রাস্তা। তো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে দেখা যাক এই প্রাচীন সভ্যতা। বলা ভালো যে প্রাচীন ধ্বংসপ্রাপ্ত সভ্যতা। পুরানো প্রাচীন দিনের ইতিহাস আমাকে বেশ টানে। বিশেষ করে মাটির তলা থেকে উদ্ধার করা সভ্যতা, ইতিহাস, এগুলো মানে পুরনো দিনের একটা গল্প আর কি, যেমন হয় শুনতে বেশ একটা রোমাঞ্চ ব্যাপার লাগে। তবে একটা প্রশ্ন সবার মনেই আসছে যে এই জায়গার সন্ধান পাওয়া গেল কিভাবে জানা গেল যে এখানে মাটির নিচে এরকম একটা পুরানো সভ্যতা গড়ে উঠেছিল। এই ধ্বংসস্তূপ খুঁজে পাবার প্রায় 28 বছর আগে কেদারনাথ চক্রবর্তী নামে একজন লেখক 1878 সালে তার চন্দ্রকেতু উপন্যাসে এই জায়গার কথা উল্লেখ করেছিলেন। অবশ্য তার এই উপন্যাস রচনার আগে থেকেই এই অঞ্চলে একটি জনশ্রুতি দীর্ঘদিন ধরে চলে আসছিল। তা হলো এখানে নাকি চন্দ্রকেতু নামে এক রাজার নগরী ছিল। এরপর তারকনাথ ঘোষ নামে একজন স্থানীয় চিকিৎসক 1906 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এই জায়গার প্রত্নতত্ত্ব পরিদর্শনের জন্য আবেদন করে। এরপর 1909 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই জায়গা পরিদর্শন করেন। তারপর তার নেতৃত্বে এখানে খনন কার্য শুরু হয়। তবে খুব সামান্য কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছাড়া বিশেষ কিছু খুঁজে পাওয়া যায়নি। তারপর আরও 50 বছর কেটে যায়। 1956 সাল থেকে আরও কয়েক দফায় এখানে খনন কার্য করা হয়। তারপর যা পাওয়া গেছে তা আপনারা স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন। আর এখান থেকে প্রাপ্ত সম্পদগুলি স্থানীয় একটি মিউজিয়ামে রাখা আছে। চন্দ্রকেতুগড়ের এই জায়গাটাকে বলা হয় খনা মিহিরের ঢিবি। অ্যাকচুয়াল চন্দ্রকেতুগড় এই ছোট্ট একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানকার বিস্তীর্ণ অঞ্চল নিয়েই চন্দ্রকেতুগড়। আর এই চন্দ্রকেতুগড়ের
জাস্ট অল্প একটা জায়গায় এখনও অবধি খনন কার্য সম্পন্ন হয়েছে। এখনও অনেক বিস্তীর্ণ এলাকা বা অংশ রয়েছে যেখানে খনন কার্য হয়নি। আর খনন কার্যের ফলে এই যে জায়গাটা মাটির তলা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এই জায়গাটিকেই বলা হয় খনা মিহিরের ঢিবি। আর খনাকে, মিহিরকে, এগুলো অবশ্যই আমি বলবো, ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর কোনো একটা পর্যায়ে আমি অবশ্যই বলবো খনাকে, মিহিরকে। এবার প্রশ্ন হলো, যার নামে এই জায়গার নাম চন্দ্রকেতুগড়, সেই চন্দ্রকেতু কে ছিলেন? খ্রিস্টপূর্ব 300 থেকে 200 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের কোনো উত্তরসূরি ছিলেন এই চন্দ্রকেতু। গ্রিক দূত মেগাস্তেনিসের ভারত ভ্রমণমূলক গ্রন্থ হলো ইন্ডিকা। এই গ্রন্থে মেগাস্তেনিস সান্দ্রকর্তস বলে একজন রাজার নাম উল্লেখ করেছিলেন। মনে করা হয় এই সান্দ্রকর্তস হল রাজা চন্দ্রগুপ্ত, কিন্তু আইআইটি খড়গপুরের অধ্যাপক জয় সেন দাবি করেন যে এই সান্দ্রকর্তস চন্দ্রগুপ্ত নয়, চন্দ্রকেতু। আর সত্যি যদি তাই হয়ে থাকে, তবে প্রাচীন ভারতের ইতিহাস যে অনেকটাই বদলে যাবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে এ বিষয়ে বিশেষ গবেষণা সম্ভব হয়নি, হয়তোবা উপযুক্ত তথ্যের অভাব আছে। এখানে আসলে কিন্তু সবার ভালো লাগবে না। এখানে আছে শুধু পুরনো দিনের কিছু ইট আর একটা ধ্বংসস্তূপ। অ্যাকচুয়াল যারা ইতিহাস ভালোবাসেন, যারা এই জায়গার ইতিহাস জেনে এখানে আসবেন, তাদেরই কিন্তু এই জায়গাটা ভালো লাগবে। আপনি যদি ইতিহাস পছন্দ না করেন, যদি এই জায়গায় আসার আগে যদি এই জায়গার ইতিহাস আপনি না জেনে থাকেন, মাটির তলা থেকে উদ্ধার করা একটা সভ্যতার বিষয়ে আপনার যদি আগ্রহ না থাকে, তাহলে এই যে ইট দেখতে পাচ্ছেন, এই ইটগুলো কেবল আপনার কাছে একটা পোড়া ইট বলেই মনে হবে। আর আপনার যদি ইতিহাস ভালো লেগে থাকে, যদি আপনি ইতিহাস প্রিয় হন, যদি মাটির তলা থেকে মাটি খনন করে যে সভ্যতা পাওয়া গেছে সেই সভ্যতা সম্পর্কে, একটা 2500 বছরেরও পুরনো সভ্যতা সম্পর্কে যদি আপনার আগ্রহ থাকে, মনের ভিতরে যদি ইন্টারেস্ট থাকে, তাহলে এই ইটগুলো কিন্তু ইট বলে মনে হবে না। এই ইটগুলো একটা জীবন্ত ইতিহাস বলে মনে হবে, যে ইতিহাস আজ থেকে 2500 বছর আগের কথা বলবে। যেটা বলবো বলেছিলাম, খনা আর মিহিরকে, যারা ইতিহাস জানেন তারা অবশ্যই জানেন খনা বা মিহিরকে। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় যে 9 জন জ্ঞানীগুণী পণ্ডিত ছিলেন, অর্থাৎ নবরত্ন ছিলেন, সেই নবরত্নের মধ্যে অন্যতম রত্ন ছিলেন বরাহ, যিনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ছিলেন। আর তার ছেলের নাম ছিল মিহির, আর মিহিরের স্ত্রীর নাম খনা। এই যে অংশ, এখানে মনে করা হয় যে মিহির এবং খনা বসবাস করতেন। খনা প্রাচীন যুগের একজন বিদুষী নারী। তিনিও জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ছিলেন এবং তিনি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন। ভবিষ্যৎকে তিনি বর্তমানে বসে বলে দিতে পারতেন। ওই যে একটা কথা আছে না, খনার বচন, মানে খনা যা যা বলতো প্রত্যেকটা কথাই অক্ষরে অক্ষরে মিলে যেত। সেই খনারই বাসস্থান ছিল এখানে। খননকারীরা জানিয়েছেন এই ঢিবিতে আদিতে একটি মন্দির ছিল। প্রায় 1500 বছর আগের এই মন্দিরের ভিত্তিভূমি দৈর্ঘ্যে 300 ফুট এবং প্রস্থে 100 ফুট। ঢিবিটি খনন করে 37টি ধাপ বিশিষ্ট ইট নির্মিত সুদৃশ্য একটি পাথরের গহ্বর আবিষ্কৃত হয়েছে। এই অঞ্চলের বিভিন্ন মানুষের দাবি যে এখানকার ইতিহাস এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে মাটির তলা থেকে উত্থাপন করা হয়নি। এখনও মাটির নিচে এখানকার বহু ইতিহাস জমা হয়ে আছে। তবে খনন কার্যের অভাবে সেই ইতিহাস কিন্তু এখনও জনসমক্ষে আসেনি। অবশ্য খনন কার্য করতে চাইলেই এখন খনন কার্য করা কিন্তু খুব খানিকটা সহজ নয়, কারণ চারিদিকে বসতি রয়েছে, আধুনিক নগর সভ্যতা চারিদিকে গড়ে উঠেছে। এই বসতি, এই নগর সভ্যতা ভেঙে ফেলে বা তুলে দিয়ে অন্যত্র সরিয়ে দিয়ে নতুন করে এই জায়গায় খোঁড়াখুঁড়ি করা যথেষ্ট কঠিন এবং একটা কষ্টসাধ্য কাজ বলা যেতেই পারে। এখানে খনন কার্য চালিয়ে যেসব সামগ্রী পাওয়া গেছে তা স্থানীয় একটি মিউজিয়ামে সংরক্ষিত আছে, তবে সেখানে ফটোগ্রাফি নিষিদ্ধ। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আমি ভিডিওটি শুরু করেছিলাম, আবার হাওড়া স্টেশনে দাঁড়িয়েই আমি আজকের ভিডিওটি শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অল অফ ইউ।